সুইট হার্ট, কার সাথে কথা বলছিলে? তোমার ওই প্রেমিক দুর্জয়ের সাথে নাকি? ইয়ানা আরাবির প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা বলল, অসভ্যের মতন রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? অসভ্যের মতো কই বেবি, বরের মতো রাস্তা ধরে আছি। দেখো। দেখাও না বউ, আমিও তো দেখতে চাই। বেশ নেশালো কণ্ঠে কথাটি বলল আরাবি। ধ্যাৎ, অসভ্য। ইয়ানা আরাবিকে জোরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। হলরুমে পা রাখতেই ইয়ানার সাক্ষাৎ হয়ে গেল মোহনের সাথে। মোহন ইনায়াকে দেখে হাসি মুখে বলল, আরে পুতুল বউ যে ঘুম হয়ে গেছে তোমার। ইনায়া ওপর নিচ মাথা ঝাঁকিয়ে মৃদু স্বরে। জি মামা। মোহন ইনায়ার দিকে হাসি হাসি মুখে করে আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল, তারপর শুধালো। ভাগ্নে তুমি এবার ঘুমাই। ইনায়া সে কথার পাত্তা না দিয়ে বলল, মামা, আপনার রুমে কি ফোন চার্জ করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো তো। মোহন ইনায়াকে তার রুমে নিয়ে গেল। ইনায়া ফোন চার্জ দিতেই মোহন বলল, চলো পুতুল বউ, তোমাকে সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখাই। ইনায়া আর বিরক্তি করলো না, ওপর নিচ মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। মোহন ইনায়াকে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর একটার পর একটা কথা বলছে। ইনায়া কিছুক্ষণ পর পর শুধু ও হ্যাঁ বলে উত্তর দিচ্ছে। মোহন সম্পূর্ণ বাড়ির ভেতরটা দেখিয়ে বাড়ির বাহিরের বাগান সাইডে নিয়ে গেল। আরাবি সবে গোসল শেষ করে টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। টাওয়েলটা দড়ির উপর জড়সড় করে রেখে হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে চোখ গেল বাগানের দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিত রমণীর দিকে। আরাবির রুমের বেলকনিটা এমন জায়গায়, সেখানে দাঁড়ালে বাড়ির বাগান, সুইমিং পুল ও বাড়ির মূল ফটক নজরে পড়ে। আরাবি আর কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে রুমের ভেতর চলে আসলো। আরো বেশ কিছুক্ষণ মোহন আর ইনা বাড়ির থেকে বাহিরে প্রবেশ করলো। এতক্ষণ বাড়ির অন্য সব সদস্যরা বাড়ির হল রুমে এসে বসেছে। আরাবি বেশ মনোযোগ সহকারে ফোন দেখছে। রাজীব এখনো সোফায় বসে বসে যেন ঝিমুচ্ছে। আসাদ খান আর মাসুদ খান নিজেদের মধ্যে কথা বলছিল। ইনায়াকে দেখে মাসুদ খান বলল, বাড়ির বউ সকাল সকাল বাড়ির বাইরে কই থেকে আসা হচ্ছে শুনি? ইনায়াকে কিছু বলতে না দিয়ে মোহন তার সবগুলো দাঁত মেলে ধরে শুধালো, বিয়ান সাহেব, আমি পুতুল বউয়ের সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখাচ্ছি। মদন, তুই কি বউ নাকি? মোহনের হাসি যেন আরে চওড়া হলো, তারপর হাসতে হাসতে বলল, আরে বিয়ান সাহেব, আপনার চোখে কি কোনো কঠিন বোমা এসেছে? কথাটা বলে সামনে গিয়ে ডান হাতে 3 আঙুল ও বাম হাতে 2 আঙুল সামনে ধরে। বলেন তো বিয়ান, এখানে কয়টা আঙ্গুল আছে? মোহনের এমন কার্যকলাপ দেখে আসাদ খান যেন হতাশ হলো। রাজীব ভাবছে আসলেই তার বাবা চোখে কম দেখতে শুরু করলো নাকি। তার গভীর মনোযোগ সহকারে সেদিকে তাকিয়ে আছে। আরবি একবার সেদিকে তাকিয়ে আবার ফোনের দিকে চোখ ফিরিয়ে নিল, কিন্তু কি মনে করে তার বউয়ের দিকে তাকাতেই দেখলো ইনায়া মিটিমিটি হাসছে। ইনায়া এতক্ষণে বুঝে গেছে মোহনের নামের আগে কেন মদন যুক্ত করা হয়েছে। কিন্তু সবকিছুর মধ্যে এই বাড়িতে একমাত্র এই মানুষটাই সহজ সরল, যার মনে কোনো প্যাচগোছ নেই। এই পুরো খান বাড়িতে একমাত্র এই মানুষটাকে বিশ্বাস করা যায়। আসাদ খান বেশ বিরক্ত হলো মোহনের কাজে, তাই বিরক্তিকর স্বরে বলল, মদন, তোকে কি এমনি এমনি মদন বলি? অপদার্থ। একটা প্রশ্ন করেছি, বাড়ির বউ কে? তুই কি বাড়ির বউ? মোহন ভাবুক ভঙ্গিতে, না। তাহলে কি? তুই জবাব দিলি কেন? ও আচ্ছা, পুতুল বউ, তাহলে তুমি বলো। ইনায়া ভ্রু কুচকে বলল। কি বলবো? মাঝখান দিয়ে বলে উঠল মাসুদ খান। ইনায়া মাসুদ খানের কথাতে পাত্তা না দিয়ে আশেপাশে চোখ বুলাচ্ছে আর গুনগুন করছে। আসাদ খান গলা খাকারি দিতেই ইনায়া সহ বাকি সবাই তার দিকে মনোনিবেশ করলো। আসাদ খানও যেন এটাই চাচ্ছিল। রাজীব বলল, কিছু বলবে বড় আব্বু? কিন্তু বাড়ির বউ কে? ইনায়া ভ্রু কুচকে আসাদ খানের দিকে তাকালো। আসাদ খান নিচ থেকে বলতে শুরু করলো, তো বেলা কয়টা বাজে? নাস্তা তো দূরে থাক, এক কাপ চা তো পেলাম না। ইনায়া এমন একটা ভাব করলো যেন আসাদ খানের কোনো কথাই তার কর্ণগোচরে হয় নাই। সে আবার আগের মতোই এদিক সেদিক তাকিয়ে গুনগুন করতে ব্যস্ত। দেখছো দেখছো ভাইজান, কি অসভ্য একটা মেয়ে। মাঝে দিয়ে ফোরন কেটে কথাটা বলল মাসুদ খান। ইনায়া এবার বেশ ভাবুক হয়ে বলল, কথাটা কি আমাকে বলছেন শ্বশুরমশাই? এখানে তুমি ছাড়া আর কে আছে শুনি? উফ, চাচা শ্বশুরমশাই।
একজনের কথার মাঝে বাম হাত ঢুকানো এগুলো কোনো ধরনের স্বভাব? আপনি দেখি মদন মামার মতন হয়ে গেলেন। মাসুদ খান রাগ মিশ্রিত কণ্ঠে বলল। দেখছো দেখছো ভাইজান বলে কি? রাজীব গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনছে। আরাবি যেন কানে তুলে দিয়ে বসেছে, ভাবসাব তার এমন। মদন যেন একটু খুশি হলো তার সাথে তুলনা করায়। বেশি কথা বলছো মদন, তোমাকে রান্নাঘরে দেখিয়ে দিচ্ছে ঝটপট, সকালে নাস্তা বানিয়ে আনো। আমি? কথাটা বলে হু হা করে হেসে উঠল ইয়ানা। মাসুদ খান আসাদ খানের উদ্দেশ্যে বলল। দেখছো ভাইজান কি বেয়াদব মেয়ে একটা। ইনায়া এবার হাসি থামিয়ে বলল। শ্বশুরমশাই যে আমার হাতের নাস্তা খাওয়ার খুব শখ হয়েছে বুঝি। নাস্তা কিন্তু আমি খাওয়াতেই পারি, কিন্তু এমনও না হতে পারে এটা আপনার শেষ খাওয়া, শেষ সকাল, তারপরে আর সকালই হলো না নাস্তাও খাওয়ার জন্য। মানে? মানেটা কিছুই না শ্বশুরমশাই। আর চাচা শ্বশুরমশাই যে কথায় কথায় মহিলাদের মতন দেখছেন শুনছেন, এগুলো করবেন না। এটা বড্ড বাজে জিনিস। এগুলো মহিলাদেরই স্বভাব পায়, পুরুষ মানুষদের না। আরাবি এবার হাতের ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে সামনের কথার দিকে মনোনিবেশ করলো। ইনায়া এবার বলতে শুরু করলো। আমি ইচ্ছায় এই বাড়িতে বউ হয়ে আসিনি যে আপনাদের সবাইকে খাতির যত্ন করে রেঁধে খাওয়াবো। আমাকে আমার বিয়ের আসর থেকে জোর করে তুলে এনে ব্ল্যাকমেল করে বিয়ে করা হয়েছে। আর এত কিছুর পরেও আমার থেকে কি আশা করেন আপনারা যে আমি এই ইনান ইভনাথ আপনাদের রেঁধে বেড়ে খাওয়াবো? বিষয়টা কেমন যেন হাস্যকর লাগছে না শ্বশুরমশাই? সবাই চুপ। হলরুম জুড়ে যেন পিনপতন নীরবতা চলছে। ইনায়া মদনের উদ্দেশ্যে বলল। মামা, আপনার রুম থেকে ফোনটা একটু এনে দিবেন তো। মদন দ্রুত গিয়ে ফোন এনে ইনায়ার হাতে দিল। ইনায়া ফোন নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে গেল। আধা ঘন্টার মধ্যে নাস্তা আমার ঘরে চাই, না হলে। না হলে কি করবে শুনি? আস্তে চাচা শ্বশুর মশাই, উত্তেজিত হবেন না। আমি আবার কথার থেকে কাজে বিশ্বাসী। বলবো না, সোজা করে দেখাবো। মাইন্ড ইট। কথাটা বলেই সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। বারবার বলেছিলাম এই মেয়ের থেকে দূরে থাকতে, কিন্তু আমার কোনো কথাই শুনলে না। নিজে তো বিপদে পড়বে, সাথে আমাদের সবাইকে নিয়ে। প্রথম দিনে কথার যে তেজ, আরও এই তেজ দিয়ে আমাদের চালিয়ে পুড়িয়ে মারবে। বাবা, এতটুকু তেজ যদি না থাকতো তাহলে সে আর আফনান আরাবি খান ওরফে তোমার ছেলের বউ হতো না। আর সেই সকাল থেকে তোমরা আমার বউয়ের পেছনে লেগেছো। আর যেন না দেখি বাড়িতে এত এত কাজের লোক থাকতে আমার বউ কেন তোমাদের নাস্তা বানিয়ে খাওয়াবে? এতদিন আমার বউ ছিল না, তোমরা কি না খেয়ে মরেছো? আরাবি থামলো, তারপর আবার বলতে শুরু করলো। আমি জানি ইনায়াকে তোমাদের অপছন্দ, কিন্তু এটা মাথায় রাখো, তোমার ছেলের সে ভালোবাসা। তাই তার যদি এক চুল পরিমাণও ক্ষতি করার চেষ্টা করো, আমি তাহলে এই খান বাড়িতে আগুন জ্বালিয়ে দিব। কথাগুলো বলে আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না। আরাবি তার রুমের দিকে পা বাড়ালো। এ না হচ্ছে আমার বাগ্নি কোথায় যেন আগুন জ্বরে থাকা। দুলাভাই আমি যাই, সকালে নাস্তা বানাইতে আপনারে থাকি। ভাইজান আর আবি যেমনই ভালোবাসার অন্ধ হয়ে গেছে, তাতে খুব শীঘ্রই আমাদের মরা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ধরি মাছ না ছুঁই পানি, বুঝলে মাসুদ? রাজীব নড়চড়ে বসে বলল। বুঝলাম না বড় আব্বু, এর মানে কি? মনে হচ্ছে খুব কৌশলে আরবিকে এই মেয়ের থেকে সরিয়ে আনতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মন ভার করে বসে আছে ইনান। বোন ছাড়া যেন বাড়িটা সম্পূর্ণ ফাঁকা ফাঁকা লাগছে। আগেও বোন বাহিরে গেছে, কিন্তু সেটা কাজের সূত্রে। কাজ শেষ করে আবার বাড়ি ফিরে এসেছে, কিন্তু এবার তো আর ফিরবে না। তার উপর বিয়ে হয়েছে এমন এক মানুষের সঙ্গে। আকাশ কুসুম ভাবনার মধ্যে রাজ এসে ইনানের পাশে বসে পিঠে হাত রেখে বলল। কি হয়েছে স্যার? আপনি কি কোনো কিছু নিয়ে ভাবছেন? ইনান রাজের দিকে তাকিয়ে বলল। রাজ ভাইয়া, আমি তোমার অনেক ছোট। তুমি আমাকে নাম ধরে ডেকো আর তুমি করে বইল। কিন্তু কোনো কিন্তু না, আর যেন দ্বিতীয়বার বলতে না হয়। ঠিক আছে বাবা, এবার বলো কি হয়েছে? সব আমার জন্য হলো, তাই না ভাইয়া? কোনটার কথা বলছো? এই যে আপুর বিয়ে। রাজ মৃদু হাসলো, তারপর বলল। উপরে একজন আছে, সে চাইছে বলেই হয়েছে। তুমি আর এসব নিয়ে ভেবো না।
কিন্তু আপু সেখানে কি করে থাকবে? তুমি ম্যামকে নিয়ে অহেতুক ভাবছো। চিন্তাভাবনা বাদ দিয়ে চলো নাস্তা করে নিবে। ম্যাম যদি শুনে তুমি সব কিছু বাদ দিয়ে কালকের বিষয় নিয়ে পড়ে আছো, মন ভার করে বসে আছো, তাহলে আমার উপর খুব রাগ হবে, কারণ তোমার দেখভাল করার সম্পূর্ণ দায়িত্ব এখন আমার। ইনান আর কিছু বলল না, রাজের সাথে নাস্তা করতে বসে পড়ল। সোফার ওপর বসে গভীর মনোযোগে ফোন কিছু করছে ইনায়া। আরাবি এসে ধপ করে ইনায়ার পাশে বসতেই ইনায়া ফোনের স্ক্রিনটা অফ করে দিল। আরবি তা দেখে কপালে চিন্তার ভাঁজ ফেলিয়ে বলল, সুইটহার্ট, তুমি কি ওই তোমার প্রাক্তন প্রেমিক সার্কাসের জোকারটার সাথে দুর্জয় না কি নাম তার সাথে টেক্সট করছিলে নাকি, যে আমাকে দেখে ফোন অফ করে রাখলে? ইনায়া সরু দৃষ্টিতে নিক্ষেপ করেই বলল, আমার প্রাক্তন প্রেমিক মানে কি? এই যে, কাল অবধি তো তোমার প্রেমিক ছিল, কিন্তু আমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর এখন তোমার সে এক্স হয়ে গেছে, বাংলায় যাকে বলে প্রাক্তন। আরাবির কথায় ইনায়া বেশ বিরক্ত বোধ করছে, তাই কথার উত্তর না দিয়ে সেখান থেকে উঠে আসতে নিলেই আরাবি ইনায়ার হাত ধরে তার মুখ খুব কাছে এনে বসিয়ে দিল। আরাবির শ্বাস প্রশ্বাস ইনায়ার মুখের ওপর পড়েছে এসে। আরাবি মাদকতা নেশানো কণ্ঠস্বরে বলল, সুইটহার্ট, আমি তোমাকে সুন্দর একটা মুহূর্ত অনুভব করাতে চাই। আমি হারিয়ে যেতে চাই তোমার ভেতরে, যেখানে শুধু তুমি আর আমি। আরাবির মাদকতা মেশানো প্রতিটা কথায় যেন ইনায়ার বুকের ধকধকানি বেড়ে গেল। আরাবির চাহনি যেন ইনায়াকে অন্য কিছু জানান দিচ্ছে। ইনায়া দ্রুত তার দৃষ্টি ফেরালো। নিজেকে ধাতস্থ করে নিজের শক্তি প্রয়োগ করে আরাবিকে জোরে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে উঠে আসলো। আপনি যা ভাবছেন তার কিছুই হবে না, আর উল্টো আপনাকে মেরে ফেলার সুন্দর একটা রাস্তা করে দিলেন আমাকে বিয়ে করে। আরাবি এবার সোজা হয়ে বসলো, শার্টের কলার ঠিক করতে করতে বলল, বেবি, মরা মানুষকে তুমি আর কিভাবে মারতে চাও বলো? এই যে সকাল সকাল তোমার রূপ আর তেজ দেখিয়ে আমাকে মারলে, এতে কি মারা হচ্ছে না? এই যে বিয়ে করার পরেও বউয়ের থেকে দূরে থাকতে হচ্ছে, এতে কি মারা হচ্ছে না? ইনায়া টি টেবিল থেকে ফল কাটার ছুরি হাতে তুলে নিয়ে আরাবির খুব নিকটে চলে গেল। নিজেকে আরাবির সাথে মিশিয়ে নিল, গলার ছুরি ধরে চোখে চোখ রেখে বলল, উফ, যতক্ষণ না তোমাকে জানে মারছি, তোমার রক্ত নিজের হাতে না রাঙাচ্ছি, ততক্ষণ মরা হচ্ছে না। আরাবি ইনায়ার কোমর দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, এতটা কাছে এসে যখন আবার দূরে সরে যাও, তখন এমনি এমনি শরীরের মৃত্যু হয়ে যায় সুইটহার্ট। শুধু থেকে যায় আত্মার আত্মচিৎকার, ভালোবাসার মানুষের চোখে নিজের জন্য ঘৃণা, আর ভালোবাসা না পাওয়ার হাহাকার। বিকট শব্দ করে ইয়ানার ফোন বেজে উঠতেই ইয়ানা আরাবির থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে তুর্জয়ের নাম। ইয়ানা আরাবিকে দেখে কল কেটে দিল। কি হলো, কল রিসিভ করলে না যে? সকাল সকাল ওই জোকাটা কল দিচ্ছে, তাই তো? ইয়ানা আরাবির কথার উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। এখানে থাকলেই এই ছেলেটা নির্ঘাত উল্টাপাল্টা কথা দ্বারা জ্বালিয়ে মারবে। এর থেকে ভালো হল রুমে বসে থাকা, এতে করে বাড়ির সবার নজর ওপর রাখা যাবে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। তুর্জয়ের অনেক রিকোয়েস্ট ইয়ানা তার সাথে কফি শপে দেখা করতে এসেছে। ইয়ানা কফির কাপে চুমুক দিতে দিতে, যা বলার তাড়াতাড়ি বলো দুর্জয়, আমার তাড়াতাড়ি ফিরতে হবে। ফিরতে হবে মানে? তুমি আর সেখানে ফিরছো না ইনায়া, তুমি আমার সাথে যাচ্ছ। ইনায়া কফির গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল। এটা আর সম্ভব না দুর্জয়। তুর্জয় দ্রুত ইনায়ার হাত দুটো জড়িয়ে ধরলে। তুমি আমার সাথে যাচ্ছ আর আরাবি নামের ওই লম্পটকে ডিভোর্স দিচ্ছ, এটাই ফাইনাল। কথাটা বলতে না বলতেই তুর্জয়ের মুখে একটা ঘুষি পড়ল। হাতের মালিককে তার দেখার জন্য সামনে অনুসরণ করতে দেখলো আরাবি অসম্ভব পরিমাণে রেগে আছে। তার পেছনেই দাঁড়িয়ে আছে রাজীব, ফাহাদ, নিলয়, নীল, সোহেল সহ আরাবির গার্ডরা। এমনিতেই কোটি টাকার ড্রাগসের ঠাসা জাহাজ অগ্নিকাণ্ডের পেছনে এক অজ্ঞাত নারীর জড়িত থাকার খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত সেই মেয়েটির পরিচয় অজানা, আর সেই অনিশ্চয়তায় পুরো পরিস্থিতিকে করে তুলেছে উত্তপ্ত। এর ফলে ঝামেলা নিয়ে আরাবি ছিল অসম্ভব পরিমাণে ক্ষিপ্ত, তার মাথায় যেন আগুন ধরে আছে। এরই মধ্যে সোহেল ফোন করে জানালো ম্যাম তুর্জয়ের সঙ্গে কফি শপে দেখা করতে গিয়েছে। এই খবর শোনার পর আর এক মুহূর্ত দেরি করেনি আরাবি।
রীতিমতো দিশেহারা হয়ে হন্তদন্ত ভঙ্গিতে সে ছুটে এসেছে কফি শপের কাচের দরজা ঠেলে। ভিতরে পা রাখতেই আরাবির চোখ পড়ল ইনায়ার হাতের দিকে। তুর্জয় তার দু হাত দিয়ে ইনায়ার দুই হাত জড়িয়ে ধরে বলছে, আরাবিকে ডিভোর্স দিচ্ছ তুমি। এই কথার কর্ণপাত হতেই মুহূর্তেই তার দৃষ্টি ফুঁসে উঠল। রাগ যেন মাথাচাড়া দিয়ে উঠল, আর যার দরুন সেই রাগ নিয়ে পড়ল তুর্জয়ের মুখে। আরাবি তুর্জয়ের শার্টের কলার ধরে বসে থাকা টেনে উঠালো। ইয়ানা ওর সাথে সাথে দাঁড়িয়ে গেল। তোর সাহস তো কম না, তুই আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছিস? তুই যে মুখে আমাকে বলেছিস ডিভোর্স দেওয়ার কথা, আজকে সেই মুখ আমি ভেঙেই দেব। কথাটা বলেই অনেক আরেকটা ঘুষি মারল তুর্জয়ের মুখে। এতক্ষণ কফি শপ সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। কয়েকটা স্টাফ ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কারো মুখে টু শব্দ করার কোনো শব্দ নেই। ইয়ানা আরাবিকে তুর্জয়ের থেকে ছাড়ানোর চেষ্টা করছে। স্টপ আরবি, আই সে স্টপ আরবি। অনেক জোরাজোরির পর ইয়ানা তুর্জয়ের থেকে আরাবিকে ছাড়িয়ে নিল। তোমার সমস্যা কি? মারছো কেন তুর্জয়কে? আরাবি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই জানোয়ারের সাহস কি করে হলো তোমার হাত ধরার? আমি ওর হাতই ভেঙে ফেলবো। বলতে বলতে হাত মুচড়িয়ে ধরলো। ইয়ানা এবার আরাবিকে জোরে করে ধাক্কা দিয়ে তুর্জয়ের থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে তুর্জয়কে বলল, আমি সব কিছুর জন্য দুঃখিত তুর্জয়, তুমি বাড়ি ফিরে যাও। তুমি কেন দুঃখিত বলছো? এইসব কিছুর হিসাব দিতে হবে, আর খুব শীঘ্রই আমি তোমাকে ওর থেকে নিয়ে আসবো। আরাবি তুর্জয়ের দিকে আবার তেড়ে যাচ্ছিল। ইয়ানা আটকে দিয়েছে। তুর্জয় ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত আঙ্গুলের সাহায্যে মুছতে মুছতে বলল, আমার গায়ে হাত দিয়ে ভুল করেছিস, এর মাসুল তোকে দিতে হবে। আরে যা যা, এই আফনান আরাবি খান কাউকে ভয় পায় না, সে স্বয়ং মৃত্যু নিয়ে খেলা করে। তাই এইসব থামকি টামকি আমাকে না দিয়ে তোর পকেটে রাখ। গাড়ি এসে খানবাড়ির সামনে থামতেই আরাবি ইনায়ার হাত ধরে নামিয়ে টানতে টানতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আরাবির পিছু পিছু রাজীব, ফাহাদ, নিলয়ও প্রবেশ করেছে। গার্ডরা তার নিজের নিজের স্থানে দাঁড়িয়ে আছে। নীল আর সোহেল বাড়িতে প্রবেশ করতেই আরাবি ইনায়াকে নিয়ে দোতলায় উঠে গেছে। ইনায়া বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরাবির হাত থেকে নিজেকে ছাড়ানোর। আরাবি রুমে এনে খাটের ওপর ছুঁড়ে ফেললো ইনায়াকে। ইনায়া নিজেকে সামলে নেওয়ার আগেই মুখ থুবড়ে খাটের ওপর পড়ে গেল। ভেতরে ক্রোধে ফুঁসছিল ইনায়া, তারপরেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে আরাবির চোখ দুটো রক্তিম, চোয়াল শক্ত। ইনায়া কিছু বলার জন্য ঠোঁট মেলতেই এক লাফে তার কাছে গিয়ে আরাবি এক হাতে ইনায়ার চুল মুঠোয় ধরে, তারপর এক হাঁটু গেড়ে বসে ইনায়াকে নিজের দিকে টেনে এনে বুকের সাথে মিশিয়ে হিসিয়ে বলল, সুইট হার্ট, তুমি একান্তই আমার ব্যক্তিগত সম্পদ, আর সেই সম্পদের ওপর অন্য কারো হস্তক্ষেপ, দখলদারি তো দূরে থাক, চোখ তুলে তাকালেও আমি সেই চোখ উপড়ে ফেলবো। আর সেখানে ওই জানোয়ারটা তোমার হাত স্পর্শ করেছে তো করেছে, আবার তোমাকে বলেছে আমাকে ডিভোর্স দেওয়ার কথা। হারামির বাচ্চার খুব সাহস বেড়েছে, তাই না? আর তুমিও হয়তো ভুলে গেছো এই আফনান আরাবির ভয়ঙ্কর রূপ। ওই জোকারটাকে তো আমি দেখে নিব, সাথে তোমাকেও। আরাবি ইনায়ার চুল যেন নিজের সমস্ত শক্তি দিয়ে ধরেছে। ইনায়ার বারবার আরাবির হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আরাবির শক্তির সাথে কোনোভাবেই যেন পেরে উঠছে না। চুলের ব্যথায় ইনায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই আরাবির যেন হুঁশ আসে। আরাবি দ্রুত ইনায়ার চুলগুলো ছেড়ে দিয়ে দু হাত দিয়ে ইনায়ার মুখ আঁকড়ে ধরে বলে, সরি সরি সুইট হার্ট, আমি বুঝতে পারিনি। কিন্তু তুমি ভালো করে আমার কথা তোমার মস্তিষ্কে গেঁথে রাখো, ওপরে আল্লাহ আর স্বয়ং মৃত্যু ছাড়া আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আর যদি কেউ আলাদা করার কথা, চেষ্টা তো দূরে থাক, চিন্তাও যদি করে, তাকে মেরে ফেলতে আমার একটুও সময় লাগবে না। হলরুম জুড়ে রয়েছে চাপা উত্তেজনা। সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। রাজীব, ফাহাদ, নিলয় এতক্ষণে আসাদ খান আর মাসুদ খানকে বিস্তারিতভাবে সব বলে দিয়েছে। তারা উৎসুক হয়ে বসে আছে ওপরে কি হলো তা জানার জন্য। আরাবিকে নিচে নামতে দেখে আসাদ খান উঠে দাঁড়ালো। আরাবিকে কিছু বলতে যাবে তার আগে আরাবি আসাদ খানকে বলল, বাবা, আমি চাই না তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝে ঢুকো। এই খানবাড়ির বউ হয়েও বিয়ের পরের দিনে পরপুরুষের সাথে কফি শপে হাত ধরে বসে থাকে তোমার বউ। এটা শুধু তোমার স্বামী স্ত্রীর মধ্যে নয়, পাবলিক হয়েছে। আর তোমার বউয়ের জন্য আমার বাড়ির মান সম্মান থাকবে না। রাগে অগ্নিবর্তি ধারণ করা আরাবি সামনে থাকা টি টেবিলটিকে প্রচন্ড জোরে এক লাথি মারে। মুহূর্তেই কাচের টুকরোগুলো বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধতা ছেয়ে যায়।
আমার বউ কারো হাত ধরেনি, হাত ধরেছে ওই জানোয়ারটা, আর আমি ওকে ছাড়বো না। আর তোমরাও কান খুলে শুনে রাখো, ইনায়ার সম্পর্কে আর একটা বাজে কথা আমি কিন্তু বরদাস্ত করব না। আর রইল খান বাড়ির মান সম্মানের কথা, সবাই ভয় পায়, কেউ সম্মান করে না। বাড়ির সবাইকে এক প্রকার হুমকি ধামকি দিয়ে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল আরাবিকে। হন্তদন্ত হয়ে বের হয়ে যেতে দেখে রাজীব, ফাহাদ, নিলয়, নীল ও সোহেলও পিছু পিছু গেল। হামিদ শেখ সিঁড়ি বেয়ে নিচে নামছিল, ঠিক তখনই সদর দরজা দিয়ে তুর্জয় প্রবেশ করে। মাথার চুলগুলো এলোমেলো, ঠোঁটের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া রক্ত এখন শুকিয়ে গেছে, মায়ের চিহ্ন বিদ্যমান। ছেলের এমন অবস্থা দেখে হামিদ শেখ দ্রুত নেমে ছেলের কাছে এসে প্রশ্ন করলো, কি করে হলো এমন? কে করেছে তোমার এমন অবস্থা? তুর্জয় হামিদ শেখকে এড়িয়ে সোফায় গিয়ে এসে গা এলিয়ে দিল। হামিদ শেখও তার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হলো? কিছু তো জিজ্ঞেস করেছি। তুর্য এবার রাগ মিশ্রিত কণ্ঠে হুঙ্কার দিয়ে বলল, ওই কুত্তার বাচ্চা আরাবি, ওকে আমি এবার দেখে নিব, জ্যান্ত পুঁতে ফেলবো। প্রথমত, সে বছরের পর বছর ধরে গড়ে তোলা আমার সমস্ত পরিকল্পনায় জল ঢেলেছে। দ্বিতীয়ত, আমার বিয়ের দিন প্রকাশ্য অনুষ্ঠানে এসে আমার হবু স্ত্রীকে নিজের স্ত্রী বলে তুলে নিয়ে গেছে। সব কিছু তোমার জন্য হয়েছে। আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু তোমাকে আমি বলেছিলাম ওই ইবনাত বংশ নির্বংশ করে দিতে, ভাই বোন দুটোকেই মেরে ফেলতে, কিন্তু তুমি নিজের পরিকল্পনা মাফিক করবে বলতে বলতে ওই মেয়ে তাকে ভালোবেসে ফেললে। আর সবশেষে না পেলাম ওর বাবার সম্পত্তি, আর তুমি না পেলে ওই মেয়েকে। আর এখন তুমি অন্যের হাতে মাইর খেয়ে বাড়িতে আসছো। এত বছর তোমাকে বাইরে রেখেছিলাম এই জন্য? তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতেই লজ্জা হচ্ছে নিজের কাছে। রাগে হিস হিস করতে করতে হামিদ শেখ তার রুমে চলে গেল। হামিদ শেখের কথা কতটা তুর্জয় আমলে নিল সেটা একমাত্র তুর্জয় ভালো জানে। তুর্জয় ভালো করে সোজা হয়ে বসলো, তারপর গড়িয়ে পড়া রক্তে হাত বুলিয়ে বলল, রক্তের বদলে মৃত্যু দিয়েই এই খেলার সমাপ্তি ঘটাবো আমি। ইনায়া রুমের ভেতর পায়চারি করছে। আরাবি সেই সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছে, এখনো বাসায় ফেরার নামই নেই। এতে অবশ্য ইনায়ার কিছু যায় আসে না। ইনায়া ভাবছে পরবর্তী পরিকল্পনা নিয়ে। খুব শীঘ্রই সব ঝামেলা শেষ করতে হবে, তারপর এইখান থেকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে এই খান বংশের পাপের রাজ্য ধুলোয় মিশিয়ে দিয়ে যাবে। ইনায়ার ভাবনার মধ্যে ফোন ভাইব্রেশন শব্দ হলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো রাজ কল দিয়েছে। কল রিসিভ করতেই বলল, ম্যাম, আরবি স্যার তো বারে বসে একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে। জাহান্নামে যাক। ম্যাম, আরবি স্যারের সাথে জাহান্নামে রাজীব, ফাহাদ, নিলয়ও এসেছে। তাদের সাথে এক ডাইনিকে দেখা হচ্ছে। হোয়াট? কি বলছো এসব রাজ? মানে ম্যাম, আমি বলতে চাচ্ছি যে জান্নাতে যদি হুর থাকে তাহলে জাহান্নামে হয়তো ডাইনি থাকবে, তাই বলা আর কি। হেয়ালি বাদ দিয়ে সোজা বলো কি হয়েছে। বেশ কিছুক্ষণ ধরা দেখি একটা মেয়ে আরবি স্যারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তোমাকে আমি যে কাজের জন্য পাঠিয়েছি সেটা কত দূর সেটা আগে বলো। ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকেন, কাজ হয়ে যাবে। কাজ হলেই আপনাকে কল দিয়ে জানিয়ে দিব। তাহলে এখন কল দিয়েছো কেন? ম্যাম, না মানে আরবি স্যারের পাশে একটা ডাইনিকে দেখলাম, তাই ভাবলাম আপনাকে জানানো দরকার। শত হলেও সে এখন আপনার বিয়ে করা বউ। বর মাই ফুট। বিয়েটা কেন হয়েছে, কিভাবে হয়েছে আর কেন করেছি সম্পূর্ণটা তোমার জানা রাজ। তাই ও কোন মেয়ের সাথে থাকলো না থাকলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ওকে ম্যাম, আমি তাহলে রাখছি। রাজ শুনছো? জি ম্যাম। যদি দেখো বেশি রাত হয়ে গেছে আর আরবি বাসায় চলে এসেছে তাহলে কল দেওয়ার দরকার নাই, টেক্সট করে দিও। ওকে ম্যাম। অন্ধকার রাত পেরিয়ে চারিদিকে ফুটে উঠেছে ভোরের আলো। আরাবি মধ্যরাতে বাড়ি ফিরলেও নিজের রুমে প্রবেশ না করে মামার কাছেই শুয়ে পড়েছিল। ইনায়া ডাইনিং টেবিলে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে, তার পাশেই মোহন বসে একের পর এক গল্প করছে। ইনায়াও তা হাসি মুখে শুনছে, আবার প্রত্যুত্তরে কিছু বলছে। আরাবি গেস্ট রুম থেকে বের হয়ে একবার ইনায়ার দিকে তাকিয়ে ফের নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। ইনায়া আরাবির যাওয়ার দিকে তাকিয়ে চোখে মুখে ফুটিয়ে তুলল এক রহস্যময় হাসি। ঘরটা অন্ধকার, বাতাসে ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ মিশে আছে। প্রতি নিঃশ্বাসে স্যাঁতস্যাঁতে গন্ধ মিশে দম বন্ধকর অবস্থা তৈরি করেছে। মাথার উপর ক্ষীণ হলুদ আভার আলো জ্বলছে, আর সেই আলোতেই নিলয় একবার চারিপাশটা দেখে নিল। ঘরের চারপাশে ভাঙা কাঠের তাক,
ছেঁড়া বস্তা, পুরনো কিছু আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন্ধকার আর স্যাঁতস্যাঁতে সব গন্ধ সবকিছু মিলে পরিবেশটা ভয়ঙ্কর লাগছে। ফাহাদ এক কোণে বসে আছে, হাত পা শক্ত করে বাঁধা, জং ধরা তার আর মোটা রশির দাগ পড়ে গেছে গায়ে। আশেপাশে কোনো শব্দ নেই, চারিপাশে অন্ধকার, কোথাও কোনো আলোর রেখা অবধি নেই। তাই বোঝা দায় এখন সকাল নাকি রাত। মাথা ঝিম ধরে আছে, মনে করার চেষ্টা করছে এখানে সে কি করে এলো। ফ্ল্যাশব্যাক, বারে সবার সাথে বসে একের পর এক ড্রিঙ্কস করছিল। ড্রিঙ্কসের সময় আরাবি একটা মেয়েকে চড় দিয়ে বসে, সাথে তাকে খুন করারও হুমকি দেয়। সবকিছু নিয়ে আরাবির মেজাজ যখন তুঙ্গে, তখন সে বার থেকে বেরিয়ে যায়। তার পিছু পিছু রাজীব, নিলয়, সোহেল নীলও বের হয়ে যায়। কিন্তু সে হাতের গ্লাসটুকু শেষ করে যেই বের হতে যাবে, কেউ একজন তার নাকে কিছু একটা ধরে আর সাথে সাথে মাথা চক্কর দেয়। এরপর আর ফাহাদ কিছু মনে করতে পারছে না। মাথার বেশ চাপ প্রয়োগ করতে মনে করার, কিন্তু তারপরেও সে মনে করতে পারছে না। বর্তমানে কারো ভারী বুটের শব্দে ফাহাদ তার ভাবনা থেকে বের হয়ে সামনে তাকায়। কেউ হয়তো এসেছে। অন্ধকারের গভীরে একটা ছায়া নেমে এলো। অচেনা সেই মানুষটার মুখ দেখা যাচ্ছে না। ধীরে ধীরে হলদে রঙের আলোতে আসতেই মুখটি দৃশ্যমান হলো। ফাহাদ মনে মনে ভাবছে লোকটাকে কোথায় যেন দেখেছে। মুহূর্তেই মনে পড়ে গেল ইয়ানার সাথে। হুট করেই ফাহাদের মনে ভয় ঢুকে গেল, অজানা এক ভয়, মৃত্যুর ভয়। ফাহাদ ভয়ার্ত কণ্ঠে শুধালো, আমাকে এখানে ধরে আনার কারণ কি? ফাহাদের প্রশ্নে রাত যেন বেশ মজা পেল। হু হা করে হেসে বলল, তোকে মন ভরে খুব দেখার শখ জাগছিল, তাই ধরে এনেছি। দেখা শেষ হলে একেবারে চিরতরে মুক্তি দিয়ে দিব। ফাহাদ কিছুটা আটকে উঠল, মনে মনে আওড়ালো, মুক্তি? চিরতরে মুক্তি মানে তাহলে আমি কি মারা যাব? শেষের কথাটা একটু জোরেই বলে ফেললো ফাহাদ। ফাহাদের কথা রাজের কর্ণপাত হতেই বলল, বাহ, তুই তো দেখি খুব বুদ্ধিমান। কি সুন্দর বুঝে গেলি। ফাহাদ ভীত সন্ত্রস্ত হয়ে বলল, আমি বুঝেছি, সব বুঝেছি। এই সব কিছুর পেছনে ওই ইয়ানা আছে, আর ওই মেয়ে শাকিল আর তামিনকে মেরেছে। সহসল হয়ে একে একে সবাইকে খুন করেছে, ওর বান্ধবীর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। আমি সব বুঝে গেছি। তুই তো দেখি খুব চালাক আর বুদ্ধিমান, অল্পতেই কত কিছু বুঝে গেছিস। ম্যাম শুনলে খুশি হবে। তার বা আমার কষ্ট করে তোকে আর কিছু বোঝাতে হবে না। ফাহাদ হুঙ্কার দিয়ে বলল, ছাড় আমাকে, আমি এক্ষুনি গিয়ে সব আরবিকে বলে দিব। ফাহাদের কথা রাত যেন বেশ মজা পাচ্ছে, তাই ওর মতো করেই বলল, আমিও চাই তুই আরবিকে সব বলে দে, এখনই বলে দে। কিন্তু কিভাবে বলবি সেটাই বসে বসে ভাব, কারণ একমাত্র মৃত্যু ছাড়া তুই এখান থেকে বের হতে পারবি না। আর তোর মতো মানুষকে আল্লাহ হয়তো সাহায্য করবে না, তাই এইখানে বসে বসে মৃত্যুর জন্য দিন গুনতে থাক। রাত যেভাবে এসেছিল আবার ঠিক সেভাবেই চলে গেল। মুহূর্তেই রাজের পদচারণা মিলিয়ে যায় আগের মতো। দরজাটা আবার ধপ করে বন্ধ হয়, কিন্তু এবার ঘর থেকে রেখে যায় মৃত্যুর ভয়ে আতঙ্কে থাকা এক মানবকে। সময় পানির স্রোতের মতো দেখতে দেখতে ইয়ানার আর আরাবির বিয়ের 5 দিন হয়ে গেল। সেদিনের পর আসাদ খান আর মাসুদ খানও ইয়ানাকে কিছু বলে নাই। অন্যদিকে সেদিন বিকালেই ফাহাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেতেই সব হন্যে হয়ে খোঁজা শুরু করেছে। ইনায়া আগের মতোই তার বাবার ব্যবসা সবকিছু দেখছে। আসাদ খান আর মাসুদ খান আরাবিকে না জানিয়ে গোপনে ইয়ানার পেছনে নিজস্ব লোক লাগিয়েছে। ইয়ানা সেসব বুঝতে পেরে একা একাই হাসে। আজকে 3 দিন ধরা ফাহাদ নিখোঁজ। আরাবি এটা বুঝে গেছে ফাহাদকে এখনো জীবিত রাখা হয়েছে। মেরে ফেললে এতক্ষণে লাশ পাঠিয়ে দিত। যে কারণেই হোক জীবিত অবস্থায় ফাহাদকে খুঁজে বের করে এই শত্রুর কাছে পৌঁছাতেই হবে। বিকালের দিকে ইয়ানা আজকে ইনানকে নিয়ে বের হয়েছে। সামনে ইনানের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর একদিন ধরে ভাইকে সময় দিতে পারে না, তাই ভাইকে নিয়ে আজকে শপিং করতে এসেছে। শপিং শেষে তার পাশেই এক রেস্টুরেন্টে ঢুকলো ইয়ানা আর ইনান। ইনান এতদিন পর বোনকে কাছে পেয়ে একের পর এক কথার ঝুড়ি মেলে বসেছে। ইয়ানা মেনু কার্ড দেখছে আর ভাইয়ের প্রতিটা কথার উত্তর দিচ্ছে। অন্যদিকে রাহা ফ্রেন্ডের সাথে শপিং করতে এসেছিল, কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। শেষমেশ একটা ড্রেস কিনে সোজা রেস্টুরেন্টে এসে বসেছে। খাবার অর্ডার দিয়ে ফ্রেন্ডের সাথে গল্প করতে ব্যস্ত ছিল। হুট করে চোখে গেল সামনের টেবিলে থাকা ছেলেটির হাস্যোজ্জ্বল মুখের দিকে।
ছেলেটি কথা বলছে আর তার প্রতিটা কথায় তার মুখ থেকে হাসি যেন উপচে পড়ছে। রাহা ভালো করে অনুসরণ করতে দেখলো ছেলেটির সামনে একটা মেয়ে বসে আছে। মেনু কার্ড ধরে রাখার জন্য মেয়েটির মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। রাহার বেশ কৌতূহল হলো, তার সাথে খুব রাগও হলো। আর তাই এই সময় নষ্ট না করে ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলল, তোরা একটু বস, আমি আসছি। রাহার খুব খারাপ লাগছে, এতদিন পর দেখা, তাও একটা মেয়ের সাথে। এই জন্যই হয়তো রাহাকে পাত্তা দেয় না। রাহার ভেতরটা যেন জ্বলে যাচ্ছে। রাহা এক পা দুপা করে সামনে আগাচ্ছে। ইনায়া ইতিমধ্যে ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিচ্ছিল। এর মধ্যে রাহা ইনানকে দেখে বলল, হাই, কেমন আছেন? কোনো মেয়েলি কণ্ঠ কর্ণধার হতেই ইনান পাশ ফিরে তাকাতেই রাহাকে দেখলো, প্রত্যুত্তরে বলল, হ্যালো, কেমন আছো? আর তুমি এখানে যে? ইনায়া খাবার অর্ডার দিতে দিতে মেয়েটির আপাদমস্তক একবার দেখে নিল। রাহা ইনায়ার দিকে তাকাতে তাকাতে বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর শপিং করতে এসেছিলাম, পরে ফ্রেন্ডদের সাথে এখানে এসেছি। ও আচ্ছা। রাহা এখনো ইনায়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অসম্ভব সুন্দর একটা মেয়ে। ইনায়া এবার ইনানকে প্রশ্ন করলো, ইনান, এই মেয়ে কে? তো চিনলাম না। তোমার নতুন কোনো ফ্রেন্ড? না আপু, আমাদের কলেজে প্রথম বর্ষে পড়ে। ও আচ্ছা, দাঁড়িয়ে আছো কেন মেয়ে? বসো। শেষের কথাটি ইনায়া রাহার দিকে তাকিয়ে বলল। রাহা অনুমতি পেতেই ঝটপট বসে পড়ল। সামনের মেয়েটিকে আপু বলতে রাহা যেন একটু স্বস্তি পেল। যাক, এই যাত্রায় ফাজিল ছেলেটার নামও জানা গেল, ইনান। ইনায়া মুচকি হেসে রাহার উদ্দেশ্যে বলল, তোমার নাম কি? রাগে তো চলে এসেছিল, কিন্তু এখন কেমন যেন বিব্রত বোধ করছে। কাচুমাচু হয়ে বসে উত্তর দিল, রাহা তালুকদার। ও আচ্ছা, আমি ইয়ানা ইবনাত, ইনানের বড় বোন। ও আচ্ছা আপু। ইনায়া রাহাকে দেখে মৃদু হাসছে। ইনায়া এবার রাহাকে সহজ করার জন্য বলল, আমাকে তুমি তোমার বড় বোনের মতন ভাবতে পারো? রাহা মৃদু স্বরে বলল, আমার বড় কোনো ভাই বোন নাই, আমি একা। তাহলে আমি কি আপনাকে বড় আপু ভাবতে পারি? শেষের কথাটা বেশ উৎসুক হয়ে রাহা বলল রাহা। ইনান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রাহার দিকে। রাহা এতটুকু সময়ের মধ্যে ইনায়ার সাথে বেশ ভালো ভাব জমিয়ে ফেলেছে। কথায় কথায় রাহা বলল, জানো আপু, এই যে তোমার ভাইয়ের সাথে মাসখানেক এর পরিচয়, আর আজকে তোমার জন্য তার নামটা আমি জানলাম। এর আগে আমি তার কাছে নাম জিজ্ঞেস করেছি, কিন্তু বলে নাই, তাই আমিও নাম রেখেছি ফাজিল ছেলে। হোয়াট? একটু উচ্চস্বরেই কথাটি বলল ইনান। ইনায়া রাহার কথাগুলো বেশ উপভোগ করছে, আর তার ভাই যে এই মেয়ের প্রতি চরম বিরক্ত সেটাও বুঝতে পারছে। রাহা এবার ইনায়ের উদ্দেশ্যে বলল, থাকো আপু, ফ্রেন্ডরা ওয়েট করছে, আবার দেখা যাবে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। আরে যাচ্ছ কেন? আমাদের সাথে নাস্তা করে যাও। না আপু, অন্যদিন। আচ্ছা আপু, একটা কথা বলি, যদি তুমি কিছু না মনে করো। বলো। আজকে তো তুমি আমায় বড় আপু বললা না? তাহলে তোমার নাম্বারটা কি দেবে? ইনায়া মৃদু হেসে ব্যাগ থেকে ভিজিটিং কার্ড বের করে দিয়ে বলল, এটা নাও, এটা আমার নাম্বার। রাহা কার্ডটা হাতে নিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ আপু, আসছি, আবার দেখা হবে। রাহা যেতেই ইনান বলল, এটা কি হলো আপু? কোনটা? তুমি নাম্বার কেন দিলে? মেয়েটা খুব মিষ্টি, তাই দিয়েছি। ইনান আর কোনো কথা বাড়ালো না। এর মধ্যে ওয়েটার টেবিলে খাবার দিয়ে গেছে। ইনায়া আর ইনান খাবারে মনোযোগ দিল। মধ্যরাত, চারিদিকে নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা টিকটিক শব্দের প্রতিধ্বনি তুলে রাত 12টার ঘরে গিয়ে ঠেকলো। আরাবি ধীর পায়ে রুমে ঢুকলো। আজকে 3 দিন পর বাড়িতে এসেছে। মনে মনে কপালকে গালমন্দ করতে থাকলো। তারপরও কপাল আর অন্যদেরও কপাল। এমনি বউ তাকে দেখতে পারে না দু চোখে, তার উপরে কই একটু বউয়ের কাছে কাছে থাকে, বউয়ের ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে তা না করে গোপন শত্রুকে খুঁজতে হচ্ছে। আরাবি একবার ঘুমন্ত ইয়ানার দিকে তাকিয়ে কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ ধরে গোসল করে ভেজা চুল টাওয়াল দিয়ে হালকাভাবে মুছেই আরাবি তা যেভাবে পারা যায় ছুঁড়ে ফেলে দিল সোফার উপরে। তারপর কোনো কিছু না ভেবেই ধপ করে শরীর এলিয়ে দিল বিছানায়। ক্লান্ত শরীর, অবসন্ন চোখ, ইয়ানাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আরাবি মুখটা গুজে দিল ইয়ানার উষ্ণ গলায়।
ইয়ানার ঘুম ছিল হালকা। কারো ভারী অগভীর শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনিতে তার নিদ্রা ছিন্ন হলো। অবচেতনভাবে শরীরটা টানতেই বুঝতে পারলো সে কারো শক্ত বাহুতে বন্ধনে বাঁধা। এক ঝটকায় চমকে ওঠে, চোখ মেলে দেখে আরাবী। এই ঘনিষ্ঠতা যেন ইয়ানাকে খানিকটা বিব্রত করে তুলল। নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতেই ইনায়া বলল, আরাবি, দয়া করে একটু দূরে সরে ঘুমাও। আরাবীর কণ্ঠে ক্লান্ত, ভারী অথচ গভীর অনুরোধে ভরা। সুইট হার্ট, প্লিজ একটু ঘুমাতে দাও। গত 3 দিন ধরে ঘুমোতে পারি নাই বললেই চলে। ইনায়া বিরক্ত গলায় বলল, ঘুমাও, তোমাকে তো কেউ না করছে না, কিন্তু আমাকে ছেড়ে ঘুমাও প্লিজ। সুইট হার্ট, প্লিজ। আরাবীকে বারবার সরাতে চাইলেও সে এতটাই শক্ত করে জড়িয়ে রেখেছে যে যার ফলে আরাবীকে একটুও হেলানো অবধি গেল না, একটু নড়লও না সে। আরাবীর গাঢ় শ্বাস প্রশ্বাসের সংস্পর্শে ইয়ানার ভেতরে অদ্ভুত এক স্নায়বিক উত্তেজনা খেলা গেল। অসম্ভব অস্বস্তি, অথচ কোথাও যেন এক দুর্বল আবেগও জড়িয়ে আছে সেই নিঃশ্বাসে, যার দরুন ইয়ানা চাইলেও আরাবীকে নিজের থেকে সরাতে পারছে না। এইদিকে আরাবীর ভারী শ্বাস প্রশ্বাস যেন ইয়ানাকে ধীরে ধীরে উন্মাদ করে তুলেছে। ইয়ানা এক পলক আরাবীকে দেখে শুকনো এক ঢোক গিলল, তারপর সিলিং এর দিকে তাকিয়ে গভীর ভাবনায় মগ্ন হলো। সূর্যের আলোক রশ্মি ধরণীতে পড়তেই মানুষের ব্যস্ত জীবনের যাত্রা শুরু। আরাবী পিট পিট করে চোখ মেলে দেখলো ইয়ানা পাশে নেই, বিছানা খালি। ঘুম ঘুম চোখেই তার ফোন খুঁজতে শুরু করলো আরাবী, কিন্তু না, কিছুতেই হাতের নাগালে লাগছে না। তাই এবার বেশ ভালো করে সম্পূর্ণ চোখ খুলে আড়মোড়া ভেঙে আশপাশে চোখ বুলাতেই দেখলো অনাদরে তার ফোনটা সোফার এক কিনারে পড়ে আছে। ফোনটা হাতে নিয়ে দেখলো ব্যাটারি ডেড, তাই দ্রুত চার্জ দিল। ফোন চার্জে দিয়ে আরাবী এবার নিজেকে নিজেই ধিক্কার দিল। ছি আরাবী, ছি, তোর কতটা অধপতন হয়েছে। কই আগে খোঁজ নিবি তোর বউ কই গেল, তা না করে তুই সকাল সকাল ফোন নিয়ে পড়লি। তুই ভুলে কেন যাস? তুই আর ব্যাচেলার নেই, তোর একটা বউ আছে, তাও যে সে বউ না, দজ্জাল বউ, যে কিনা তোকে পাত্তাই দেয় না। নিজেকে বেশ কিছু কথা শুনিয়ে আরবি রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে আসতে আসতে বলল, বউ, ও বউ, কই তুমি? মোহন ড্রয়িং রুমে বসে গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিল। আরবি চিৎকারে ভাবনা থেকে বের হয়ে আসলো। আসাদ খান রুম থেকে বের হতে হতে বলল, সকাল সকাল ঘুম থেকে উঠেই বউ বউ করে চিল্লিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? দুনিয়ায় কি শুধু তোমার একারই বউ আছে নাকি? না বাবা, দুনিয়ায় অনেক মানুষেরই বউ আছে, কিন্তু আমার বউয়ের মতো বউ কারো কাছে নেই। আমার কাছে যেটা আছে সেটা অনলি ওয়ান পিস। অসভ্য একটা ছেলে, 3 দিন মাফিয়া থেকে বউ পাগলা হয়ে যাচ্ছে আর মাফিয়াগিরি লাটে উঠছে। ও সব কথা ছাড়ো, আগে বলো আমার বউ কোথায়? দেখো গা, তোমার বউ কোথায় গিয়ে কি অঘটন করছে। তার চলাফেরা দেখলে মনে হয় সে বিয়ে করে শ্বশুর বাড়ি আসে নাই, আমরাই যেন ঘর জামাই থাকতে এসেছি তার বাড়ি। আরবি ভ্রু কুঁচকে আসাদ খানের দিকে তাকিয়ে, কিন্তু আসাদ খান আরবির দৃষ্টি উপেক্ষা করে তার রুমে চলে গেল। বাপ ছেলের কথা মোহন যেন বেশ এনজয় করছিল। তার জন্যই তো সাথে সাথে লুঙ্গির পকেট থেকে চানাচুরের প্যাকেট বের করে খাওয়া শুরু করেছিল। কিন্তু আসাদ খান রুমের দিকে যেতেই মোহন বলল, আরবি এবার মোহনকে বলল, মামা, আমার বউ কোথায়? মোহন চানাচুর খেতে খেতে বলল, আমাকে না বলেই চলে গেল। বউটা আমার বেশি উঠছে আজকাল। ইতিমধ্যে রাজীব এসে হাজির। আরবি ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে গেল। রাজীব মোহনের পাশে বসতেই মোহন রাজীবকে বলল, ভাগ্নে চানাচুর খাবে? ঢেলে দেই। না মা, সকাল সকাল চানাচুর খাবো না। ঠিক আছে, তাহলে আমি একাই খাই। মামা, আমি একটা জিনিস বুঝি না। কি বুঝো না ভাগ্নে? তুমি তোমার লুঙ্গির পকেটে সব সময় চানাচুর কেন রাখো? প্রশ্নটা মোহনের মনে ধরল। মুখের হাসিটাও বেশ প্রসারিত হলো। আজ অব্দি কেউ তার চানাচুর রাখার কারণটা জানতে চায় না, কিন্তু কেউ একজন তো আজকে জানতে চেয়েছে। মোহন বেশ আয়াসীভাবে বসলো, তারপর বলল, গ্রামে তো 2 দিন পর পরই এর উপর সাথে ঝগড়া মারামারি লাগে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চানাচুর কিনে দিয়ে দেখলাম সেই ঝগড়া লাগতেছে। হাতে চানাচুরের প্যাকেটটা ছিল, সেটা সিঁড়ি মুখে দিলাম আর ঝগড়া দিতে লাগলাম। দেখলাম বেশ ভালোই লাগে। এরপর থেকে সবসময় চানাচুর পকেটে রেখে দিই। কথাটি খুব ভাব নিয়ে বলল, যেন কোনো মহৎ কাজের কথা শোনাচ্ছে। মাসুদ খান পানি নেওয়ার জন্য এসেছিল। মোহনের কথা শুনে বলল, এমনি কি আর নামের আগে মদন যুক্ত হয়েছে?
আর সাথে যুক্ত হয়েছে আমার বলদ ছেলেটা। এক বলদ আরেক মদনের কথা খুব মনোযোগ সহকারে শুনতেছে। মাসুদ খান আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না, পানি নিয়ে নিজের রুমে চলে গেল। রাজীব মোহনের উদ্দেশ্যে বলল, বাবা কি আমাদের অপমান করে গেল নাকি মামা? মোহন বেশ উদাস হয়ে বলল, বুঝলি ভাগ্নে, আজকাল কেউ কারো ভালো দেখতে পারে না। যেমন বেআইন সাহেব আমার আর তোমার করাটাকে ভালো চোখে দেখেন না। রাজীবও মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক বলেছো মামা। ভাঙাচোরা গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে আরাবি। রাজীব, নীল, সোহেল ও নীল সহ আরাবির গার্ডরা প্রায় আধা ঘন্টা আগে নীল আরাবিকে ফোন দিয়ে জানায় ফাহাদের ফোন ট্যাগ করা গেছে। সেই অনুযায়ী তারা এখন শহর থেকে বেশ খানিকটা দূরে একটা গোডাউনের সামনে অবস্থান করছে। গোডাউনে বড় দেখে একটা তালা ঝুলানো। আরাবি সবাইকে সাবধান থাকতে বলে নিজের হাতে রিভলভার তুলে নিল। তালার সামনে আসতেই তালা বরাবর গুলি নিক্ষেপ করতেই খুলে গেল। দরজা খুলতেই চিরচির এক শব্দ হলো। প্রথমে আরাবি ভেতরে প্রবেশ করলো। সম্পূর্ণ ঘর অন্ধকার, চারিদিকে ভাবসা ও স্যাঁতস্যাঁতে গন্ধ। মাথার উপর জ্বলছে ক্ষীণ হলুদ আভার। বাল্ব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে, দড়ি আর টেবিলের ওপর পড়ে আছে ফাহাদের ফোন। বস, ফাহাদকে হয়তো এখানেই রাখা হয়েছিল আর কোনোভাবে আমাদের আসার খবর জানতে পেরে সরিয়ে নেওয়া হয়েছে। আরাবি রাগে সামনে থাকা টেবিলটাকে জোরে এক লাথি মারতেই নড়বড়ে টেবিলটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। আরাবি ক্রোধিত কণ্ঠে বলল, আমাকে আগে কেন ফোন দাওনি? সোহেল ভয়ার্ত কণ্ঠে শুধালো, বস, ফাহাদ সর্বপ্রথম আপনাকেই কল দিয়েছিল, কিন্তু বারবার আপনার ফোন সুইচ অফ আসছিল। রাজীবকে কল দিয়েছিল, কল রিসিভ হচ্ছিল না, তাই পরবর্তীতে আমাকে কল দেয়। হ্যালো বলছিল আর ম্যামের নাম নিয়েছিল। হোয়াট? ইনায়ার নাম নিয়েছিল? জি বস, দুবার ম্যামের নাম নিয়েছিল, কিন্তু পরে আর কিছু বলতে পারে নাই, কল কাট হয়ে গেছে। এরপর আমি কয়েকবার কল দিয়েছিলাম আর রিসিভ হলো না। আরাবি মুহূর্তেই অস্থির হয়ে উঠল। সোহেলকে ধমকিয়ে বলল, তুমি এই কথা আমাকে এখন বলছো? যদি তোমার ম্যামের কিছু হয় তাহলে তোমাদের জ্যান্ত পুঁতে ফেলবো আমি। কথাগুলো বলে আর এক মিনিটও দেরি করলো না, হনহনিয়ে সেখান থেকে বের হয়ে গেল। গাড়ি নিয়ে সোজা ইনায়ার অফিসে চলে এসেছে। কেবিনে হেলান দিয়ে বসেছিল ইনায়া। কপালে চোট লেগে আছে, রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। আরাবি অনুমতি না নিয়ে সোজা ইনায়ার কেবিনে প্রবেশ করতেই চোখে পড়ল ইনায়ার কপালের দিকে। তা দেখে যেন আরো বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়লো। ইনায়ার সামনে দাঁড়িয়ে চেয়ারটা টান দিয়ে তার সামনে নিয়ে আসলো। তারপর কিছুটা ঝুঁকে ইনায়ার ব্যথাতুর জায়গায় স্পর্শ করতেই ইনায়া ব্যথায় কিছুটা আর্তনাদ করে উঠল। একটু রাগ দেখিয়ে বলল, কি হলো, দেখতে এসেছেন বেঁচে আছি নাকি মরে গেছি? আমাকে মেরে ফেলার খুব সুন্দর পরিকল্পনা করেছিলেন তাই না? প্রথমে তুলে নিয়ে ব্ল্যাকমেল করে বিয়ে করলেন, তারপরে বাড়িতে রেখে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মারার পরিকল্পনা করলেন। আপনার চিন্তার ধারণা বাহাবা দেওয়ার মতন, মিস্টার আফনান আরাবি খান। আরাবি ইনায়ার ঠোঁটে নিজের তর্জনী আঙুল রেখে মোহনীয় কণ্ঠে বলল, তোমাকে যদি মেরে ফেলার বিন্দুমাত্র আমার ইচ্ছা থাকতো তাহলে জোর করে তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করে নিজের বাড়িতে তোমার মন মর্জি ভাবে চলাফেরা করতে দিতাম না। অনেক আগেই মেরে ফেলতাম সুইট হার্ট। ইউ নো, ইউ আর মাই সুইট হার্ট, যার জন্য আমি নিজের প্রাণ দিতেও পারি, আবার 100টা প্রাণ নিতেও পারি, কিন্তু তাকে মারার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আরাবির প্রতিটা নিঃশ্বাস ইনায়ার মুখে এসে আছড়ে পড়ছে। আরাবির বলা প্রতিটা শব্দ যেন ইনায়ার বুকের ভেতর হাতুড়ি পেটা করছে। হৃৎপিণ্ডটা যেন বের হয়ে আসার উপক্রম। আরাবি এখনো নিষ্পলকভাবে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইয়ানা নিজেকে তটস্থ করে বারবার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে আরাবিকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, কথায় কথায় এত কাছে আসতে হয় কেন শুনি? দূরে থেকেও তো বলা যায়। আমার বউ, আমি হুটহাট কাছে আসতেই পারি, তাতে তোমার কি? কি খুঁজছো? ফার্স্ট এইড বক্স কোথায়? আমার কোনো কিছু লাগবে না, আর তোমার থেকে তো কোনো কিছুই না। তোমার আর আমার প্রতিটা সম্পর্কে আমি ঘৃণা করি। সুইট হার্ট, একদিন এই আমাকেই ভালোবাসবে আর আমার একটু স্পর্শ পাওয়ার জন্য মরিয়া হয়ে যাবে। নিজে থেকে চাইবে যেন আমি তোমাকে স্পর্শ করি, তোমার কাছে আসি। হু হা করে হেসে উঠল ইনায়া। হাসতে হাসতেই বলল, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এমন দিন কোনো দিনই আসবে না। তার আগেই তোমার মরণ আমার হাতে। তোমার হাতের মৃত্যুকেও আমি না হয় হাসতে হাসতে বরণ করে নেব। এখন একদম চুপ থাকো,
আমি এটা ক্লিন করে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছি। ইনায়া আর কিছু না বলে চুপ হয়ে গেল। আরবি তুলোয় স্যাভলন ভরিয়ে ইনায়ার কপালে ধরতেই ইনায়া আ বলে চিৎকার করে ওঠে। আরবি এবার খুব সাবধানে ইনায়ার জখম স্থানে স্যাভলন দিয়ে পরিষ্কার করছে আর ফু দিচ্ছে, যেন একটু এদিক সেদিক হলেই অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইনায়া আরবির দিকে তাকিয়ে আছে, খুব যত্ন সহকারে সবটা করছে দেখে মনে হচ্ছে ব্যথা ওর নিজের লাগেনি, আরবির শরীরে লেগেছে। ইতিমধ্যে ইনায়ার কপাল পরিষ্কার করে একটা অন টাইম ট্যাপ লাগিয়ে দিয়েছে আরবি। ইনায়ার এখনো আরবির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, তা দেখে আরবি মজা করে বলল, আই নো আমি একজন সুদর্শন পুরুষ, তাই বলে তুমি আমাকে চোখ দিয়ে গিলে খাবে বউ? আমার ইজ্জত বলতে কি তোমার কাছে কিছুই নাই? আজকাল নারীদের চোখে পুরুষদের ইজ্জত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ছি, এই মুখ এখন আমি কাকে দেখাবো? আরবির কথা শুনে ইনায়ার ধ্যান ভাঙলো, সাথে ভেবাচাকা খেয়ে গেল, মুখ কুচকে বলল, ড্রামাবাজ কোথাকার। আরবি এবার ইনায়ার কপালের সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, সুইট হার্ট, তোমাকে না বলেছি এভাবে আমার দিকে তাকিয়ে থাকবে না? তুমি যখন আমার দিকে এভাবে তাকিয়ে থাকো তখন তোমাকে আমার খেয়ে ফেলতে মন চায়। তোমার ওই চাহনি আমাকে খুব করে তোমার কাছে টানে। ইনায়া এবার আরবির দিকে চোখ রাঙিয়ে তাকাতেই আরবি ফার্স্ট এইড বক্স গোছাতে গোছাতে বলল, এবার বলো কি করে হলো এসব? কে করেছে? আরবি গভীরভাবে কিছু একটা ভাবতে ভাবতে বলল, এখন থেকে তুমি আর একা চলাফেরা করবে না, আমার গার্ডরা তোমার সাথে থাকবে। আরবি কিছু বলতে যাবে তার আগে রাজীবের কল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে যা শুনলো তাতে আরবির চোখ মুখ রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে। আমি আসছি। কি হয়েছে? ইনায়া নড়েচড়ে প্রশ্ন করলো। আরবি থমথমে মুখে বলল, ফাহাদকে খুন করে ক্লাবের সামনে ফেলে রেখে গেছে, আমাকে এক্ষুনি বের হতে হবে। তুমি থাকো, আমি আসছি। হয়েছে, আমিও যাব। আরবি আর কিছু বলল না, দ্রুত বের হয়ে গেল। পিছু পিছু গেল ইয়ানা। আরবি গাড়ি ড্রাইভ করছে, তার পাশে বসে আছে ইয়ানা। চোখে মুখে ফুটে উঠেছে এক রহস্যময় হাসি। ফ্ল্যাশব্যাক। ম্যাম, আপনি আসলে কি চাচ্ছেন? চাবির রিং ঘোরাতে ঘোরাতে ইয়ানা বলল, এভাবে খেলতে খেলতে একঘেয়েমি লেগে গেছে রাজ, তাই এবার একটু দাবার চাল ঘুরিয়ে দিয়ে খেলবো। এবারের খেলা হবে চোর পুলিশের মতন। আরবির মনে হবে এই বুঝি আমাকে ধরে ফেলেছে, কিন্তু ধরতে পারবে না। তোমাকে যা বললাম তাই করো। এবার চলো শেষবারের মতন দেখে আসি কি অবস্থা। জড়সড় হয়ে বসে আছে ফাহাদ। শরীরে এক বিন্দু শক্তি নেই বললেই চলে। 3 দিন ধরে পেটে এক ফোঁটা পানি অবধি পড়ে নাই। কারো পায়ের পদধ্বনির শব্দ হতেই চোখ তুলে সামনে তাকাতেই রাজীবের সাথে নতুন এক মুখের দেখা মিলল। ইয়ানা ফাহাদকে দেখে রাজের উদ্দেশ্যে বলল, কি হলো রাজ, তুমি কি ভালো করে অতিথি সেবা করো নাই? রাজ মাথা চুলকাতে চুলকাতে বলল, করেছি তো ম্যাম। তাহলে এখনো চোখ তুলে তাকিয়ে থাকার শক্তি কি করে পাই? আমি সব বলে দেব। এই সবের পিছনে যে তুই আমি সব বলে দিব আরবিকে। ফাহাদের কথা শুনে ইনায়া একটু শব্দ করে হাসলো, তারপর রাজের উদ্দেশ্যে বলল, মৃত পথযাত্রীর শেষ আবদার অবশ্যই পূরণ করা হবে, কিন্তু সময় মাত্র 5 মিনিট। এই 5 মিনিটের তুই যা বলার বলতে পারিস। রাজ, ওর ফোনটা ওকে ফিরিয়ে দাও। ফাহাদ ফোন হাতে পেতে ইয়ানা বলল, তোর সময় শুরু হয়েছে এখন। ফাহাদ ফোন হাতে পেতেই বারবার কয়েক আরবিকে কল দিল, কিন্তু প্রতিবারই সুইচ অফ আসছে। রাজীবকে কল দিলেও সে রিসিভ করলো না। সময় যেন দ্রুত চলে যাচ্ছে। ফাহাদ ভাবছে কাকে কল দিবে। নিলয়কে কল দিবে? ভাবতে ভাবতে সোহেলকে কল দিল। সোহেল কল রিসিভ করতেই ফাহাদ বলল, সোহাল, আরবিকে ফোন বন্ধ কেন? আর রাজীব ওর কল রিসিভ করছে না, তাই তোমাকে কল দিলাম। তোমাকে কিছু বলার আছে, মনোযোগ সহকারে শোনো। ফাহাদ, তুমি কোথায়? হ্যালো সোহাল, শুনছো? ইয়ানা ইয়ানা। ফাহাদের ভাগ্য এতটাই খারাপ যে ইনায়া নাম বলতে বলতেই 5 মিনিট ওভার হয়ে গেছে। রাজ ফাহাদের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে টেবিলের উপর রেখে দিল। ইনায়া এবার ফাহাদের কাছে গিয়ে চুলের মুঠি শক্ত করে ধরে মুখটা সামান্য উঁচু করে বলল, ব্যাড লাক, আজকে তোর ভাগ্য তোকে সুযোগ দিচ্ছে না। এখন ইনায়া একটু ভাবুক হলো, তারপর আবার বলল, আমি তোকে আর একটা সুযোগ দিব। তোকে এখন আমি মুক্ত করে দিব। 5 মিনিটের মধ্যে তুই যদি আমার চোখের আড়ালে চলে যেতে পারিস তাহলে তুই আমার থেকে মুক্ত, আর যদি না যেতে পারিস তাহলে তুই দুনিয়া থেকে মুক্ত। রাজ ফাহাদের বাঁধন খুলে দিতেই শরীরের অবশিষ্ট শক্তিটুকু দিয়ে জোর খাটিয়ে সেই অন্ধকার রুম থেকে বের হয়ে গেল।
কয়েক কদম যেতেই শরীর ছেড়ে দিয়ে দিচ্ছে, চলার শক্তিটুকু পাচ্ছে না। তারপরেও মনের জোরে এক দৌড় দিল, বেশ কিছুটা দূরে এসে দাঁড়িয়ে পড়লো। পা যেন আর চলছে না। পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। মনে মনে খুশি হলো, এই বুঝি বেঁচে গেল। কিন্তু পর মুহূর্তে একটা গাড়ি এসে পাশে থামতেই ফাহাদ চমকে গেল। গাড়ির উইন্ডো নামিয়ে ইয়ানা বলল, 5 মিনিট হতে এখন 30 সেকেন্ড বাকি। এখন ফাহাদ শুকনো এক ঢোক গিলল। ইনায়া চোখে মুখে ফুটে উঠল হিংস্রতা। এখন আমার থেকে মুক্তি না পেলেও তোকে দুনিয়া থেকে চিরতরে মুক্তি করে দিব। পরপর 4টা বুলেট এসে ফাহাদের বুকে বিঁধল, সাথে মাটিতে লুটিয়ে পড়ল ফাহাদ। পেছন থেকে ইনায়ার লোক ফাহাদের দেহটাকে তুলে নিল। ইনায়া নিজের হাতে থাকা রিভলভার দিয়ে জোরে করে নিজের মাথায় একটা বাড়ি মারলো। তা দেখে রাজ বলল, ম্যাম কি হয়েছে? তোমাকে যা বললাম আস্তে আস্তে তাই করো। রাজকে সম্পূর্ণটা বুঝিয়ে দিয়ে ইনায়া সোজা নিজের অফিসে চলে এসেছে। বর্তমান ফাহাদের লাশের সাথে একটা চিরকুট এসেছে। আরাবি একবার ফাহাদকে দেখে নিল। তার পাশেই ইনায়া দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিষণ্ণতা দেখা গেল, মনে মনে যেন পৈশাসিক আনন্দ হচ্ছে। আরাবি চিরকুট খুলে দেখলো। আজ থেকে অনেকদিন আগেই তোর আর তোর সাথীদের মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আর আমাকে হন্যে হয়ে খুঁজে লাভ নেই। যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ কারো ক্ষমতা নেই আমাকে খুঁজে বের করার। ক্ষমতা থাকলে পারলে আমাকে খুঁজে দেখ বিএম। আরাবির আগে কাগজটা মুচড়ে ফেলেছে। এই বিএম এর সূত্র ধরে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিল এই বিএম মানে ব্ল্যাক মাফিয়া, আর এটা সম্পূর্ণ সিক্রেট ব্ল্যাক মাফিয়া। আজ অব্দি এই মাফিয়াকে কেউ দেখেনি, কেউ সঠিকভাবে জানেও না সে ছেলে নাকি মেয়ে, কিন্তু এতটুকু জানে খুব সাংঘাতিক একটা মাফিয়া। আমাকে চ্যালেঞ্জ, এই আরাবিকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আরবি কথা শুনে পাশে থাকা ইয়ানা সবার দৃষ্টি আড়ালে মৃদু হাসলো। ফাহাদ মারা গেছে আজকে 3 দিন হয়েছে। ইনায়া তার বাবা দা শেষ চিহ্নটাও হারিয়ে ফেলেছে। সারা বাড়ি তন্ন তন্ন করেও কোথাও খুঁজে পায় না। বাড়ি থেকে বের হতেও পারছে না। ফাহাদের মৃত্যুর পর আরবি বাড়ি থেকে কোথাও বের হয় না। আর ইনায়াও বের হতে নিলে পেছনে আসার বায়না জুড়েছে। রাজকে যে বলবে সেই গোডাউনে গিয়ে খোঁজ চালাতে, যদি ভালো করে না খুঁজেই বলে পায়নি, তাই আর রাজকেও বলা হয় না। ইনায়া বসে বসে ভাবছে আজকে যে করে হোক বাড়ি থেকে বের হতে হবে। এদিক সেদিক পায়চারি করছে। আরবি খাটে হেলান দিয়ে শুয়ে আছে। ইনায়াকে দেখে বলল, সুইট হার্ট, তোমাকে দেখে বেশ চিন্তিত লাগছে। কিছু কি হয়েছে নাকি কিছু হারিয়ে ফেলেছো? শেষের কথাটা ইনায়া কিছুটা চমকে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, কি হারাবো, এমনিতে ভালো লাগছে না তাই আর কি। ও আচ্ছা। ইনায়া আর কিছু বলল না। আরবি ইনায়ার দিকে তাকে ম্লান হাসলো। এদিকে ইনায়া ভাবছে যে করে হোক আজকে রাতে তাকে বের হতেই হবে। সূর্যের তাপ কিছুটা কমে এসেছে, আকাশে কমলা রঙের আভা দিচ্ছে। পরন্ত বিকেলের এক অপরূপ চিত্র যেন আকাশে ফুটে উঠেছে। ইনায়া তৈরি হতে হতে বলল, আমি আজকে আমাদের বাড়িতেই থাকবো, কালকে সকালে আসবো। আরবি কাবাডে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, বাহ, আজকাল দেখি ইনায়া ইবনাত নিজের কাজ কাম নিয়ে কৈফিয়তও দিতে শিখেছে। কৈফিয়ত দিচ্ছি না, যেহেতু আমি ওই বাড়িতেই থাকি, আজকে রাতে থাকবো না তাই জানিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আরবির আচরণে ইনায়া বেশ অবাক হলো। যে ছেলে কথায় কথায় শরীরের সাথে লেপ্টে যায়, কাছাকাছি থাকার চেষ্টা করে, আর সেই ছেলে আজকে 3 দিন ধরে তার দিকে যেন দেখেও দেখছে না। বিষয়টা বেশ অদ্ভুত। ইনায়া আর সেই বিষয়টা নিয়ে ভাবছে না, ভাবতে চাচ্ছে না। কাছে আসলেই কি না আসলেই কি, তা তো আর ভালোবাসে না। আরবি ইনায়াকে ভাবতে দেখে ইনায়ার হাত ধরে টান দিতেই ইনায়া আরবির বুকে এসে পড়লো। আচমকা টানে ইয়ানা বেশ ভয় পেয়ে গেছে। ইনায়াকে ভয় পেয়ে দেখে আরবির ঠোঁটের কোণে যেন খেলে গেল এক বিদ্রুপের হাসি। ইনায়ার কপালের সামনে এসে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে ইনায়ার কানে গুজে দিতেই ইনায়া আপনা আপনি চোখ বন্ধ করে নিল। আজকাল আরবির কথাগুলোর মতো ওর স্পর্শগুলো যেন ইনায়াকে বিষামল করে তোলে। আরবির এবার এক ঝটকায় ইয়ানাকে ঘুরিয়ে পেছনের দিকে ঠেলে দেয়। তারপর নিঃশব্দে মুখ গুজে দেয় ইয়ানার ঘাড়ে। আরবির গরম শ্বাস প্রশ্বাস ইয়ানার নরম ত্বকে লাগতেই পুরো শরীর যেন জমে যায়। ইয়ানা হারিয়ে যায় এক অজানা ঘোরে, দুহাতে আঁকড়ে ধরে জামার কাপড়, যেন এটাই একমাত্র ভরসা। আরবির থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মতো সামান্য শক্তিটুকু কোথাও যেন হারিয়ে ফেলেছে। আরবির ঠোঁট ধীরে ধীরে ইয়ানার গলা পাশ থেকে নেমে আসে ঘাড় বরাবর। প্রতিটা চুম্বনে যেন ইয়ানার হৃৎপিণ্ড সহ পুরো শরীর অবশ হয়ে আসছে। চোখ খিচে বন্ধ করে রেখেছে, এই বুঝি দম আটকে মরে যাবে। অদ্ভুত এক শিহরণ খেলে গেল ইয়ানার শরীর জুড়ে।
পুরো পরিস্থিতি ভারী নিঃশ্বাস যেন সম্পূর্ণ ঘাড় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আরাবি আরেকটা গভীর চুমু খেয়ে ইয়ানার কানে কানে ফিসফিস করে বলে ওঠে, সুইট হার্ট, খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। আরাবি ইয়ানাকে ছেড়ে রুম থেকে বের হয়ে গেছে। ইয়ানা এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে, নিজেকে স্বাভাবিক রেখে রুম থেকে বের হতে হতে ভাবছে খুব শীঘ্রই এসব ঝামেলা শেষ করে এখান থেকে বের হয়ে যেতে হবে, না হলে 3 দিন আরাবির আর কিছু ভাবতে পারছে না। সেদিনের হাতাহাতির পর তুর্জয় বেশ ভালোভাবে অসুস্থ হয়ে পড়ে, গা কাঁপে জ্বর আসে, আর সুস্থ হতে না হতে গুরুত্বপূর্ণ কাজের জন্য কানাডা যেতে হচ্ছে। আজকে সন্ধ্যা 6টায় তার ফ্লাইট। এখন ঘড়িতে 5টা বাজে 39 মিনিট, আর কিছুক্ষণ পরে উড়াল দেবে দেশ ছেড়ে, পাড়ি জমাবে অন্য দেশে। মনের মধ্যে রয়েছে প্রতিহিংসার প্রতিশোধ, আর রয়েছে ভালোবাসার মানুষকে না পাওয়ার আক্ষেপ। আর এই আক্ষেপ নিয়ে দেশ ছাড়লেও যখন দেশে ফিরবে তখন না থাকবে আরাবি, আর ইয়ানাও থাকবে তার বাহুডোরে আবদ্ধ। ভাবতে মনে মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। অনেকদিন হয়েছে ইয়ানার বাইক রাইড করা হয়নি। প্রথমে ভেবেছিল শুধু গোডাউন থেকেই ঘুরে আসবে, পরে ভাবলো বহুদিন হয়েছে রাতের শহরে বাইক রাইড করা হয় না, তাই নিজেকে সেভাবেই তৈরি করে নিল। ইয়ানার পরনে স্লিম ফিট সাদা রঙের ক্রপ টপ, তার উপর লেদারের বডি ফিটিং জ্যাকেটের সাথে মিলিয়ে কোমরের নিচে লেদারের স্কিন ফিট প্যাড, কোমরে মোটা এক চামড়ার বেল্ট যার এক পাশে ঝুলেছে গান হোলস্টার, আর এক পাশে চকচকে রূপালি চেইন, পায়ে হাঁটু পর্যন্ত ব্ল্যাক হাই হিল কমব্যাট বুটস যার জিপার এক পাশ থেকে খোলা ও বন্ধ করা যায়, কানে ছোট সাদা পাথরের টপ, চুলগুলো সাইড করে বাঁধা, চোখে ডার্ক ওয়াইন লিপস্টিক, ঠোঁটে ডার্ক ওয়াইন লিপস্টিক, আর মুখে হালকা স্মোকি মেকআপ। এতে দেখতে যেন অসম্ভব সুন্দর লাগছে। ইয়ানা নিজেকে আরো একবার ভালোভাবে আয়নায় দেখতে দেখতে ফিঙ্গারলেস লেদারের গ্লাভস হাতে পরে নিল। রুম থেকে বের হওয়ার আগেই কানে যুক্ত করে নিল ছোট একটা ব্লুটুথ, কথার বলার সুবিধার্থে। তার উপর হেলমেট নিয়ে কক্ষ থেকে বের হয়ে আসলো। হলরুমে আসতেই দেখলো রাজ সম্পূর্ণভাবে তৈরি হয়ে নিচে আছে। ইয়ানা ভ্রু কুঁচকে বলল, রাজ তুমি কোথায় যাচ্ছ? ইনিয়ে বিনিয়ে বলল, ম্যাম, আজকে শুধু আপনি না, পুরো গ্যাং আপনার সাথে রাইড দিবে। ইয়ানাও আর বিরক্ত করলো না, গ্যারেজ থেকে বের করে নিল নিজের পছন্দের হার্লি ডেভিডসন আয়রন অটোশিট 83, যা সে গত বছরে মেক্সিকো থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে আনিয়েছে। এবার দিয়ে এই বাইকে তার 5মবারের মতো ওঠা। ইয়ানা বাইক স্টার্ট দিয়ে বের হতেই তার পেছনে বের হয়ে গেল রাজ। কিছু দূর আসতেই ইয়ানার ব্যাঙের সবাইকে দেখা গেল। ইয়ানা রাজকে আগ থেকেই বলেছিল হাইওয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে, আর সে গোডাউনে গিয়ে খুঁজে দেখবে। সেই অনুযায়ী ইয়ানা গোডাউনে এসেছিল, হাতে টর্চ লাইট, সারা রুম খুঁজে চলেছে। মন তো বারবার বলছে এখানে পাবে, কিন্তু কিছুটা হতাশ হলো। কি হলো, এটা খুঁজছিলে? পেছন থেকে কারো গম্ভীর কণ্ঠস্বর কর্ণপাততে ইয়ানা পিছনে ফিরে তাকালো। ইয়ানা সম্পূর্ণ মুখ হেলমেট দিয়ে আবৃত। সামনে থাকা মানুষটাকে দেখে ইয়ানার চোখ যেন কপালে উঠে গেল। অপ্রত্যাশিত জায়গায় অপ্রত্যাশিত মানুষকে কোনোভাবেই আশা করেনি। আগত লোকটি ইয়ানার সামনে এসে বলল, সে সহ লকেট সহ চেইনটি মিলে ধরে বলল, আপনি হয়তো এইটাই খুঁজছিলেন, মিস সিক্রেট ব্ল্যাক মাফিয়া ওরফে ইনায়া ইবনাত। ইয়ানা নিজেকে ধাতস্থ করে আগত লোকটির হাঁটু বরাবর একটা লাথি মেরে হাত থেকে চেইনটা নিয়ে দৌড়ে বের হয়ে পড়ে। হঠাৎ আক্রমণে আগত লোকটি একটু হিমশিম খেয়ে গেলেও পরে নিজেকে সামলে নিয়ে ইয়ানার পেছনে ছুট লাগায়। হে স্টপ ইনায়া, আই সে স্টপ। আমার হাত থেকে তুমি আর কোনোভাবেই পালাতে পারবে না। ইয়ানা এতক্ষণে তার বাইক স্টার্ট দিয়ে হাই স্পিডে চালাচ্ছে। তার পেছনে আগন্তুক নিজের বাইক হাই স্পিডে ধাওয়া করেছে। পেছনে রয়েছে আরো 100টার মতো বাইক। ইয়ানা এবার একটা হাইওয়ের সামনে এসে থামলো। তার পেছনেও রয়েছে তার গ্যাংয়ের সদস্যরা। আগন্তুক নির্দিষ্ট দূরত্ব রেখে বাইক দাঁড় করালো। ইয়ানা এতক্ষণে তার হেলমেট খুলে হাত দিয়ে চুলগুলো খুলে এলোমেলো করে দিল। হালকা বাতাসে চুলগুলো একটু উঠছে, চোখে মুখে খেলে যাচ্ছে মৃদু হাসি। হাসি মুখে ইয়ানা সামনে থাকা আগত ব্যক্তিকে বলল, হেই, নাইস টু মিট ইউ মিস্টার আফনান আরাবি খান। আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। আরাবি মাথা থেকে হেলমেট খুলে চুলগুলো হাত দিয়ে হালকা ঝাঁকা দিল। আরাবির পরনেও রয়েছে কালো রঙের একটা স্টাইলিশ জ্যাকেট, তার সাথে রয়েছে কাদো কোণের বুলেট প্রুফ প্যাড, হাতে কালো রঙের গ্লাভস। বাজ পাখির নেই তীক্ষ্ণ চাহনি। ইহনান পালিয়ে যাওয়ার মেয়ে না? আরাবি শিথিল হাসলো, তারপর বলল, কিন্তু পেছন থেকে আক্রমণ করে, তাই তো? ইয়ানার মুখের হাসি চওড়া হলো।
আমি খুন করার পর চৈতাবনী জানিয়েছিলাম মিস্টার খান, মূলত আমার কাজ কামঠাই সিক্রেট। আরাবি হাসলো, ধীর পায়ে ইয়ানার কাছে আসলো। পেছন থেকে আরবির দিকে বন্দুক তাক করা হলেও ইয়ানার হাতের ইশারায় তা নিচে নামিয়ে ফেলে। আরবি একবার ইয়ানার কাছে চলে এসেছে। ইয়ানার লিপে বৃদ্ধা আঙুল রেখে লিপ স্লাইড করতে করতে ঘোর লাগা কণ্ঠে বলল, সুইট হার্ট, ইয়োর লিপস আর ভেরি অ্যাট্রাকটিভ। মন তো চাই এই ঠোঁটের উষ্ণতায় হারিয়ে যায়। ইয়ানা আরবির পায়ে পাড়া দিয়ে একটু দূরে সরে এসে দাঁড়িয়ে বলল, ইনায়ার ঠোঁটের উষ্ণতায় না হারালেও ইনানার রিভলভারের উষ্ণতায় দুনিয়া থেকে হারিয়ে যেতে হবে মিস্টার মাফিয়া ইফনান আরাবি খান। আরবিও হাসি চওড়া হলো। ইয়ানার হাত ধরে হ্যাচকায় একটানে নিজের কাছে এনে পেছন দিকে ঘুরিয়ে নিল। তার সাথে হাতটাও পেছনে দিয়ে কিছুটা মুচড়ে ধরে বলল, সুইট হার্ট, আমি তোমাকে বলেছিলাম না খুব শীঘ্রই দেখা হচ্ছে। দেখেছো, তোমাকে দেয়া কথা আমি রেখেছি। তোমার দেয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তোমাকে সেই প্রথম দিনেই খুঁজে পেয়েছিলাম। শুধু এই 3 দিন চুপচাপ ছিলাম তোমাকে হাতে নাতে ধরবো বলে। তাই ইয়ানা মুচড়ামুচড়ি করতে করতে হিসিয়ে বলল, যাক, এবার তাহলে আর লুকোচুরি খেলা হবে না, সামনাসামনি থেকে বেশ খেলা জমবে এবার। আর একটা খুনও তুমি করবে না। পরপর 3টা খুন করেছো, আমার ভাই, আমার বন্ধু। ইয়ানা হাসতে হাসতে দাঁতে দাঁত পিষে বলল, তোমার রক্তে যতক্ষণ না নিজের হাত রাঙাতে পারবো ততক্ষণ অবধি আমাকে এই খুন করা থেকে থামাতে পারবে না। আরবি এবার ইয়ানার ঘাড়ে ডিপলি এক চুম্বন করে কানের কাছে ফিসফিস করে বলল, তুমি চাইলে এক্ষুনি আমাকে খুন করে আমার রক্তে নিজের হাত রাঙাতে পারো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। স্বয়ং এই আফনান আরাবি খান হাসতে হাসতে তার জীবন দিয়ে দেবে। তারপরেও এইবার এই প্রতিশোধ নেওয়ার জিদ ছাড়ো। ইয়ানা এতক্ষণে যতটা তেজ নিয়ে কথা বলছিল, আরবির এই সামান্য স্পর্শে সেই তেজটুকু যেন হারিয়ে গেছে। কি আছে এই স্পর্শে যে ইয়ানাকে সম্পূর্ণ কাবু করে নেয়? আরবি নিজ দিক দিয়ে উন্মাদ বেসামাল করে তোলে। ইয়ানা নিজেকে আলগোছে সামলে নিল। এদিকে আরবির বাঁধন একটু ঢিল হতেই ইয়ানা নিজেকে ছাড়িয়ে আর টু শব্দ না করে সেখান থেকে নিজের বাইক স্টার্ট দিয়ে হাই স্পিডে চালিয়ে বের হয়ে চলে গেল। তার পেছনে ছুটলো শত বাইক। আরবি ইয়ানার যাওয়ার দিকে তীক্ষ্ণ চাহনি দিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ঘড়ির কাঁটা সকাল 10টা ছুঁই ছুঁই। ইয়ানা খান বাড়িতে পা রাখতে দাঁড়াও। আসাদ খান ও ইয়ানার সামনে এসে কথাটি বলল। ইয়ানা ভ্রুকুচকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলো। আসাদ খান আবার বলল, আমার বাড়িতে কোনো খুনের জায়গা নাই। আসাদ খানের কথা ইয়ানার কর্ণগোচর হতেই হুহা করে অট্টহাসিতে মেতে পড়লো। কোনো রকম হাসি থামিয়ে বলল, বিড়াল বলছে আমি মাছ খাই না, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এর মধ্যেই মাসুদ খান এসে হাজির। ইয়ানাকে দেখে সে ইয়ানার দিকে তেড়ে গিয়ে বলল, এই ডাইনি আমার ছেলেকে খেয়েছে, একে তো আমি আজ। ইয়ানার গলা চেপে ধরতে যাবে তার আগে ইয়ানা তার কোমরের থেকে রিভলভার বের করে সরাসরি মাসুদ খানের কপালে ধরে বলল, সব কিছু যেহেতু সবাই জেনে গেছে তাহলে আর লুকোচুরি খেলার কোনো কারণ দেখছি না। আর হ্যাঁ, কথায় কথায় আমার দিকে তেড়ে আসা আমি মোটেও পছন্দ করছি না। এটাই যেন প্রথম আর শেষ হয়। বাবার কপালে পিস্তল তাক করা দেখে রাজীব ক্ষোভে ফেটে পড়ে। সেই ইয়ানার সামনে এগোতে নাই, কিন্তু ইয়ানার তীক্ষ্ণ চোখ শীতল চাহনি যেন তার পায়ে বরফ ঢেলে দেয়। মুহূর্তেই সে স্থির হয়ে যায়। এক চুলো এর আর আগানোর সাহস পেল না। হলরুমের অবস্থা বেগতিক দেখে মোহন দ্রুত গিয়ে ঘুমন্ত আরবিকে ডেকে নিয়ে আসে। আসাদ খান আরবিকে আসতে দেখে, আসো আসো, আমার খুনোদর ছেলে যে কিনা খাল কেটে কুমির এনেছে আমাদের মারার জন্য। বাইরে থেকে একে একে খুন করেছিল, তা যেন সহ্য হচ্ছিল না, তাই বউ সাজিয়ে ঘরে তুলে এনেছে যেন শান্তি মতো সবাইকে খুন করতে পারে। কুমির দুলাভাই ভাগ্নি বাড়িতে কুমির এনেছে। বেশ উত্তেজিত হয়ে কথাটি বলল মোহন। আসাদ খান উচ্চারিত শব্দ করে বিরক্ত হয়ে বলল, আর একটা কথা বললে আমি এক্ষুনি তোকে সেই কুমিরের কাছে ছেড়ে আসবো। মদন। মোহন ঠোঁটে আঙুল রেখে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ আরবি চুপচাপ সবকিছু দেখছিল, এবার সোফার পায়ের ওপরে পা তুলে বসলো। এবার বলো, কি সমস্যা তোমাদের? যে মেয়ে তোমার ভাই আর বন্ধুকে খুন করেছে, তুমি এখনও তাকে বাঁচিয়ে রেখেছ। সব কিছু জানার পরেও তুমি এখনও তার এক চুল পরিমাণ ক্ষতি করো নাই। ওকে তো আমি। কথাটা বলতে বলতে মাসুদ খান আবার ইয়ানার দিকে তেড়ে গেল।
ইয়ানা এবার মাসুদ খানের হাত পেছনের দিকে ঘুরিয়ে মুচড়ে দিয়ে বলল, একটু আগে ওয়ার্নিং করেছিলাম না, এটাই যেন প্রথম আর শেষবার হয়, তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা বলে ইয়ানা ছেড়ে দিল আসাদ খান। এসে মাসুদ খানকে আগলে ধরলো। রাজীবও এসে বাবার পাশে দাঁড়াতে দাঁড়াতে বলল, আরাবি তুই এখনো এই মেয়েটাকে কিছু বলবি না? দেখলি তো বাবার সাথে কি করলো। আরাবি কপালে হাত বুলাতে বুলাতে বলল, আমি তো কথা বলছি, কিন্তু আমাকে কথা বলার কেউ কোনো সুযোগ না দিয়েই নিজের মতো করে করছো, তাহলে আমি আর কি বলবো? ইয়ানা এবার সবার দিকে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ চাহনি দিয়ে বলল, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইলস ক্যান আই ডু। আর যেহেতু এই বাড়ির মধ্যে আপনারা সবাই পুরুষ মানুষ, তো পিছন থেকে কাপুরুষের মতন প্রহার করবেন না। কথাগুলো বলে আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না ইয়ানা। ইয়ানার যাওয়ার দিকে 3 জোড়া চোখ এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে ভর্ষ করে ফেলবে। আরবি এবার সবার উদ্দেশ্যে বলল, যারা মরে গেছে তারা কেউ ভালো ছিল না, আর কেন মারা গেছে সেটাও কারো অজানা নয়। সেদিন যদি সেই অঘটন না ঘটতো তাহলে আজকে কারোই খুন হতো না। যারা চলে গেছে তাদের চাইলেও আর ফেরত আনা যাবে না। দোষ প্রথম পক্ষ করেছে, তাই দ্বিতীয় পক্ষ শাস্তি দিয়েছে সমানে সমান। তাই যারা এখন বেঁচে আছে তাদের কিভাবে বাঁচিয়ে রাখবো এখন সেটা ভাবতে হবে। এর মানে তুমি বলতে চাচ্ছ এই মেয়েকে আমি এমনি ছেড়ে দেব, যে মেয়ে আমাকে সন্তানহারা করেছে? চাচ্চু, তোমার ছেলে যে নির্দোষ হয়ে প্রাণ দিয়েছে এমন কিন্তু নয়। বুঝতে পেরেছি, তুমি ভালোবাসায় অন্ধ হয়ে গেছো। যা করবাই আমাকেই করতে হবে। আরবি এবার বর্ষা থেকে সোজা দাঁড়িয়ে পড়ল। বউটা যেহেতু আমার, তাই তার ভালো মন্দ সব দেখার দায়িত্বটাও আমার। আর ওর কি শাস্তি দিতে হবে না হবে সেটাও না হয় আমিই ভাববো কেমন। আরবি সিঁড়িতে এক পা রাখতে গিয়ে আরবির পেছনে ফিরে তাকালো, তারপর বাজখাই গলায় বলল, আমার উপস্থিতিতে যদি আমার বউকে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে বাকি কথা আর নাই বললাম। কারণ আমি কি করতে পারি আর না পারি তা তোমাদের থেকে ভালো আর কেউ জানে না। খাটে হেলান দিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে ইয়ানা। আরবি বাহির থেকে এসে সোজা ওয়াশরুমে চলে গেছে ফ্রেশ হতে। ওয়াশরুমের দরজা জোরে লাগানোর শব্দে ইয়ানা একবার চোখ খুলে ঘাড় কাত করে আগের ন্যায় এক নজর সেদিকে দেখে আবার আগের ন্যায় শুয়ে রইল।